খবরটা শুনে অনেকেই যারা প্রত্যাশা করছেন বিএনপি সরকারের কাছে দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স বা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিক, অথবা যারা মনে করছেন যে হ্যাঁ বিএনপি আসলে ডক্টর ইউনূস সরকারের আমলে যে দুর্নীতির মৎসব চলেছে সেইটার অন্তত জবাবদিহিতা বিচার সেগুলোর মুখোমুখি হবে, তারা হয়তো একটু উচ্ছ্বসিত হবেন। কিন্তু আমি কেন যেন অত একটা আশাবাদী হতে পারছি না। খবরটা ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন হয়তো, যে ডক্টর ইউনূস সরকার, আমরা বলেছি যে তার দুর্নীতির, সে নিজে সহ তার দুর্নীতির যে যজ্ঞ, দুর্নীতির মহাকীর্তি, মহা অনুষ্ঠান দুর্নীতি, তার পথিকৃৎ হচ্ছে একটা ফিগার, সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডক্টর ইউনূস সরকারের ছাত্র প্রতিনিধি। তার তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে, বয়স কত? 27-28 বছর, 30 পার হয়নি এখন। অন্তত পত্রপত্রিকা তার সার্টিফিকেটের যে এজ জানা যায়, 1998 সালে তার জন্ম, এটা 2025। 27 বছরের একটা ছেলেকে বাংলাদেশের ক্রীড়া স্থানীয় সরকার ধরা হয়। যে স্থানীয় সরকার মন্ত্রণালয়টা প্রধানমন্ত্রীর পরে, প্রধানমন্ত্রীর আওতাধীন যে মন্ত্রণালয়গুলো থাকে সেগুলোর পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বাংলাদেশের রীতি অনুযায়ী আওয়ামী লীগের সেক্রেটারি, বিএনপির সেক্রেটারি, বিএনপি যখন 4 দলীয় জোট সরকারে ছিল তখন আব্দুল মান্নান ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মিনিস্টার। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, তারা এই সরকার এই সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মিনিস্টার। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে 27 বছরের একটা লুটেরার হাতে, এবং প্রতিষ্ঠিত পাবলিক পারসেপশন যে যা ইচ্ছা তাই করেছে। তার কর্মকাণ্ড কারখানা একটা দুইটা না, সে নিজে করেছে। তার বাবা, তার পরিবার দুর্নীতির কারণে অভিযুক্ত হয়েছে। তার বাবার দাপটে কুমিল্লার মুরাদনগরের মানুষের টেকা দায় হয়েছিল। তার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিল, সে আশ্চর্যজনকভাবে বলেছে আমি জানি না তো, এতেই করে পাপমুক্ত। সে অস্ত্রসহ বিমানবন্দরে অস্ত্রের ম্যাগজিন ফেলে এসছে, মানে হতভম্ব একটা সিচুয়েশন। সে যেখানে চপ্পল পরে ঢাকা ইউনিভার্সিটির হোস্টেলে সে পাত্তা ডাল খেয়ে চড়া ছেলে, তার গেট আপ, তার কেটস, তার হাতের ঘড়ির দাম, তার খাওয়া দাওয়া ওয়েস্টিন হোটেল ছাড়া হয় না, সেই লোকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 3 দিনের মধ্যে তার বাংলাদেশের সমস্ত ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে। ব্যাংক হিসাব খোলা টোলা হাবিজাবি, মানে ব্যাংকে কি আছে না আছে। আচ্ছা, গত কয়েকদিন ধরে আমরা যত আলোচনা পড়েছি এবং যতগুলো অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা হয়েছে সেগুলোর রেফারেন্স এবং পত্রপত্রিকায় যে নিউজগুলো এসছে, আমি $10 বিলিয়ন বাদিয়ে দিলাম। বাদ বাকি যেই অভিযোগগুলো এসছে যে তার পয়সাগুলি সব ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সে দুবাই, অস্ট্রেলিয়া, সিডনি, বিভিন্ন জায়গায় সে আগেই পার করে দিয়েছে। ফলে এই ছেলের ব্যাংক হিসাব ঘেটে কি আদতে তেমন কিছু পাওয়া যাবে বা পাওয়া সম্ভব? হ্যাঁ, আশার আলো যে অন্তত ইউনূস যদি থাকতো, ডক্টর ইউনূসের ক্ষমতা থাকলে বা ওই সরকার থাকলে এখন তো ব্যাংক হিসাব তলবের ঘটনা ঘটতো না, কারণ সে তো পদত্যাগ করেছিল 10 ডিসেম্বর পদত্যাগ করেছে। জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি থেকে ইলেকশন গেছে, এই 2 মাস ধরে অভিযোগ তো তার বিরুদ্ধে চলছেই। অভিযোগ, অসামঞ্জস্যতা তার চলাফেরায়, তার কথাবার্তায়, তার কাজে কর্মে। ইউনূস সরকার তো সেটার কোনো পদক্ষেপ নেয়নি। এখন এসে অন্তত পদক্ষেপটা একটা মিনিমাম পদক্ষেপ হয়েছে, যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে। দেখা যাক, জাল ফেলেছে বাংলাদেশ ব্যাংক, সেই জালে যদি এখন মাছটা অন্তত ধরা পড়ে, সেটা বড় বল কাতলা ধরা পড়লো না পুঁটি ধরা পড়লো, অন্তত স্টেপটা শুরু হয়েছে। আমরা অপেক্ষায় থাকি। নীতি কথার আড়ালে একজন অসৎ মানুষকে নিয়ে মূলত আজকে একটি পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, একটি শিরোনাম করেছে বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায় গভর্নরকে নিয়ে একটি সংবাদ করেছে। মুখোশের আড়ালে এক মহা দুর্নীতিবাজ গভর্নর, এই শিরোনামে সংবাদটি করেছে। এবং এই সংবাদে রোমহর্ষক সব কাহিনী এই আহসান মনসুরের উঠে এসেছে। এই সংবাদ এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তার যে ক্যারিয়ার, তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেটি নিয়ে আমরা এখনকার আলাপটা করতে চাই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত, যাদের কথা শুনলে মনে হয় তারা নীতি নৈতিকতার এক একটা মূর্ত প্রতীক, কিন্তু পর্দার আড়ালে তাদের আসল রূপটি যখন প্রকাশ পায় তখন পুরো দেশ স্তম্ভিত হয়ে যায়। আজ আমরা কথা বলছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে নিয়ে, যিনি গভর্নর হওয়ার
পর থেকে অর্থ পাচার নিয়ে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন, সুন্দর সুন্দর নীতিবাক্য শুনিয়েছিলেন, সেই আহসান মনসুরের বিরুদ্ধে আজ উঠেছে পাহাড় সম দুর্নীতির অভিযোগ। তিনি কি আসলে রক্ষক ছিলেন নাকি ভক্ষক? কেন তাকে বলা হচ্ছে হোয়াইট কালার ক্রিমিনাল? আজ আমরা বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন এবং উইকিপিডিয়ার তথ্যের ভিত্তিতে তার জীবনের অন্ধকার দিকগুলো উন্মোচন করব। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে তার দুবাইয়ের ফ্ল্যাট নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য। আহসান মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ারে বসেন, তখন সাধারণ মানুষ আশা করেছিল ব্যাংকিং খাতে সুশাসন ফিরবে। তিনি জনসমক্ষে বলেছিলেন অর্থ পাচারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না, কিন্তু বাস্তবতা ছিল ঠিক তার উল্টো। অনুসন্ধানে দেখা গেছে তিনি স্বীকৃত অর্থ পাচারকারীদের সঙ্গে গোপন সমঝোতা করেছেন। একটি নির্দিষ্ট শিল্প গোষ্ঠীর সংবাদপত্রে তিনি নিয়মিত কলাম লিখতেন। আশ্চর্যের বিষয় হলো এই সেই শিল্পগোষ্ঠী যাদের বিরুদ্ধে অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গিয়েছিল। দুর্নীতি দমন কমিশন দুদক যখন তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এবং তদন্তের স্বার্থে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের জন্য BFIU কে অনুরোধ করে, তখনই সামনে আসেন আহসান মনসুর। তিনি BFIU কে সরাসরি নির্দেশ দেন যেন এই শিল্প গোষ্ঠীর অ্যাকাউন্ট জব্দ না করা হয়, অর্থাৎ যে হাত দিয়ে দুর্নীতি দমন করার কথা ছিল সেই হাত দিয়ে তিনি দুর্নীতিবাজদের সুরক্ষা দিয়েছেন। এটা কি কেবল পক্ষপাতিত্ব, নাকি এর পেছনে ছিল বড় কোনো লেনদেন? দুর্নীতির জাল কতটা গভীরে ছিল তা বোঝা যায় একটি ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের ঘটনায়। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ ওঠে। গত 8 এপ্রিল দুদকের উপপরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে 3 সদস্যের একটি বিশেষ অনুসন্ধানী টিম গঠন করা হয়। টিমটি যখন কাজ শুরু করে এবং বিভিন্ন ব্যাংককে অ্যাকাউন্ট স্থগিত করার চিঠি দেয়, ঠিক তখনই আবারও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন আহসান মনসুর। তার সরাসরি হস্তক্ষেপে এবং নির্দেশে ওই গ্রুপের কোনো ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। একইভাবে পোশাক শিল্প খাতের আরেকটি শীর্ষ গ্রুপের বিরুদ্ধে যখন ওভার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচারের প্রমাণ পাওয়া যায়, সেখানেও বাধা হয়ে দাঁড়ান এই গভর্নর। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে এরকম অন্তত ডজন খানেক বড় বড় অভিযোগ তিনি ধামাচাপা দিয়েছেন। প্রতিটি ঘটনায় তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 18 মাসের দায়িত্বকালে তিনি দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অন্তত 200 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। ভাবুন একবার, দেশের কেন্দ্রীয় ব্যাংকের অভিভাবক হয়ে তিনি কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের পথ প্রশস্ত করেছেন। আহসান মনসুরের বিরুদ্ধে আরো ভয়াবহ অভিযোগ হলো স্বেচ্ছাচারিতা। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেকের অ্যাকাউন্ট জব্দ করার পর তারা গোপনে গভর্নরের সাথে যোগাযোগ করতেন। এরপর অনৈতিক লেনদেন বা সোজা বাংলায় ঘুষের বিনিময়ে সেই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হতো। এমনকি অনেক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে কাজ করে না দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অর্থাৎ তিনি কেবল দুর্নীতিবাজি নন, তিনি ছিলেন একজন প্রতারকও। এই অবৈধ আয়ের একটি বড় অংশ তিনি বিদেশে পাচার করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো দুবাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট নিয়ে অভিযোগ রয়েছে তিনি তার মেয়ে মেহরিন সারা মনসুরের নামে দুবাইয়ে আল জাদ্দা এলাকায় 45 কোটি টাকার একটি ফ্ল্যাট কিনেছেন। যদিও তিনি গণমাধ্যমে দাবি করেছিলেন যে তিনি কোনো টাকা বিদেশে পাঠাননি এবং ওই ফ্ল্যাটটি তার মেয়ের, তিনি কেবল অভিভাবক হিসেবে দলিলে আছেন। কিন্তু দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের তথ্য আমাদের অন্য কথা বলছে। 2024 সালের 24শে ডিসেম্বর ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন হয়। দলিলে দেখা যায় আহসান মনসুর ও তার মেয়ে দুজনই মালিক। সেখানে তাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হয়নি। আরো অবাক করা বিষয় হলো সেই সময়কার তার ভ্রমণসূচি। 19শে ডিসেম্বর তিনি জিবুতি যান, 22শে ডিসেম্বর ইথিওপিয়া হয়ে দুবাই পৌঁছান এবং 24শে ডিসেম্বর সারাদিন তিনি দুবাইয়ে ছিলেন।